তো এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই ট্রাক্টরে করে কাদা মাটি মাখা অবস্থায় খালি পায়ে একদম পাগলে বেশে এসে নামে সুজান। তার সারা জামায় কাদা, মুখে কাদা, চুল এলোমেলো, এমনকি জুতাও হাতে করে রাখতে হয়েছে। এই অবস্থায় সুজানকে দেখে রীতিমতো অবাক হয়ে যায় শিওন। এবার আসলেই ভেঙে পড়ার মতো অবস্থা। শিওন আর সুজান ছুটে এসে একে অপরকে জড়িয়ে ধরে। শিওন তো কান্না করে দেওয়ার মতো অবস্থা। এখানে অন্য মানুষ আছে নাকি কে আছে এসবের তোয়াক্কা না করে শিওন এবার সুজানকে গালে, কপালে, মুখে কিস করতে থাকে। এরপর দুজনেই আরো ইমোশনাল হয়ে যায় আর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করে। সবাই একটু অবাক আর বিব্রত হয়। যদিও এই দৃশ্য দর্শকদের বেশিক্ষণ দেখানো হয় না, তাদের দেখানো হয় পাহাড়ের সুন্দর প্রকৃতি আর আকাশ। তো যাই হোক, এরপর হোস্টেল রুমে নিয়ে সুজানকে ফ্রেশ হবার ব্যবস্থা করে দেওয়া হয় আর শিওন গরম কফির ব্যবস্থা করে যাতে ঠান্ডা কিছুটা কমে যায়। সুজান ফ্রেশ হয়ে এসে বলে, হানি, আমি আসলে এসেছিলাম এখানে তোমাকে ওই ভিডিওর ব্যাপারে ব্যাখ্যা করার জন্য। শিওন বলে, তোমাকে এত ব্যস্ত হতে হবে না। সুজান আবারও বলে, আসলে হাসপাতালে পরিচয়ের আগে আমি জানতাম না তুমি কে। এরপর আবার জানতে পারলাম তুমি আমাদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে আসোনি। আমার খুব রাগ হয়ে যায়, তাই এসব কথা বলেছিলাম। আর আমি ভুলেও গিয়েছিলাম কি কি বলেছিলাম। আসলে আমি শপথ করে বলতে পারি যা বলছি সব সত্যি। শিওন বলে, আমি কিছু মনে করিনি, বুঝতে পেরেছ? এরপর সুজান জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাকে ছাড়া কেন তাহলে এখানে এলে? শিওন বলে, হাসপাতালে আমাকে সত্যি জরুরি কাজের সাথে জড়িত হতে হয়েছিল। সুজান বলে, আমি এসব মানি না। তখন শিওন বলে, ঠিক আছে, আসলে সম্প্রতি যা যা ঘটেছে তা আমাকে সত্যি অনেক মানসিক যন্ত্রণা দিচ্ছে। আমি ভাবছি আমরা আলাদা কাজ করি, তাই আমি জানি না আমরা একসাথে সুখী হব কিনা। সুজান বলে, তুমি এসব কিভাবে বলতে পারো? শিওন ব্যাখ্যা করে, আমি শুধু ভাবি তোমার প্রয়োজনে আমি হয়তো তোমার পাশে থাকতে পারবো না, আর মনে হচ্ছে আমি তোমার প্রফেশনাল লাইফেও ঝামেলা করছি। সুজান তখন বলে, হানি, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু চিন্তা করো না, আমি সব সময় তোমার ক্যারিয়ারকে সমর্থন করি, কারণ আমি জানি আমার পাশাপাশি অনেক লোক আছে যাদের তোমার সাহায্যের প্রয়োজন। তারপর সুজান জিজ্ঞেস করে, সাম্প্রতিক ঘটনা তোমার মানসিক অশান্তি দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। তুমি কি এর জন্য ভয় পাচ্ছ? শিওন বলে, না, আমি ভয় পাই না। তোমাকে দেখার পর থেকে আমার কোনো ভয় ছিল না। সুজান বলে, হানি, তুমি এত মিষ্টি করে কথা কিভাবে বলো? এরপর শিওন বলে, আমি সেদিন হঠাৎ চলে এসেছিলাম, তার জন্য দুঃখিত। এরপর সুজান বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার মা বাবা হয়তো এখনো রেগে আছে। শিওন বলে, পরে আমি গিয়ে আঙ্কেল আন্টির কাছে ক্ষমা চেয়ে নেব। এরপর সুজান জিজ্ঞেস করে, তোমাকে ভিডিওটা কে পাঠিয়েছিল? শিওন বলে, আমি জানি না, এখনো তদন্ত করছি, হয়তো এটা একটা স্ক্যাম টাইপ, দেখি কি করা যায়। সুজান বলে, বাদ দাও, কিছু করতে হবে না। এরপর তারা নাস্তা করার জন্য বের হয়ে যায়, কিন্তু সুজান জুতা চেঞ্জ করার জন্য অপেক্ষা করছিল। কিন্তু সুজান দেখে তার পরে আসা জুতা একেবারেই নোংরা হয়ে গেছে। সুজান এখানে আফসোস করতে থাকে, কারণ এগুলো মাত্র কয়েকদিন হলো পড়েছে। এরপর সুজান লাগেজ থেকে আরেক জোড়া জুতা বের করে পরতে যায়, কিন্তু শিওন এসে বলে, এটা পরো না, সুবিধার হবে না। এরপর আরেক জোড়া বের করে সেটা পরতে বলে। এরপর দুজনে পাহাড়ের জঙ্গলের পথ পাড়ি দিচ্ছিল। যেতে যেতে সুজান জিজ্ঞেস করে, এখানকার খাবারে তোমার সমস্যা হচ্ছে না? তোমাকে কি নিজেই রান্না করতে হয়, নাকি টিংটিং খাবার তৈরি করবে? এবার আমরা সেই রাতের মেয়েটার নাম জানতে পারি। মেয়েটার নাম হচ্ছে টিংটিং। সুজান এবার টিংটিং সম্পর্কে জানতে চাইলে শিওন বলে, এই এলাকার ভলেন্টিয়ার হিসেবে কাজ করা ভার্সিটি স্টুডেন্ট সে। এখানে সুজানকে দেখে মনে হয় সে একটু জেলাস ফিল করছে। তো সে বলে, তুমি তার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলছো দেখছি। শিওন তখন সুজানের হাত নিজের পকেটে রাখে আর বলে, তোমার ক্ষতের দিকে মনোযোগ দাও, ভালো করে বিশ্রাম নেবে। এরপর তারা তাঁবুতে চলে আসে। নার্সরা বলতে শুরু করে, প্রফেসর জো তার গার্লফ্রেন্ড নিয়ে ফিরে এসেছে, আমরা কি আজ তাহলে সুপারস্টারের সাথে নাস্তা করব? একজন বলে, আমি তার সাথে একটা ছবি তুলতে চাই। এরপর সবাই মিলে নাস্তা করতে বসে। অনেক ধকল গেছে। শিওন তো এখানে সুজানের অনেক কেয়ার করে, তার ঠান্ডা লাগছে কিনা বা সমস্যা হচ্ছে কিনা। এরপর সবার নাস্তা আসে, সবাই বসে পড়ে। এর মধ্যেই টিংটিং এসে একটা এক্সট্রা সিদ্ধ ডিম শিওনের হাতে দেয় আর মুচকি মুচকি হাসে। অন্যরা বলে, প্রফেসর জো দেখি একটা এক্সট্রা ডিম পাচ্ছে। এক নার্স বলে, উনি তো পরিশ্রম করছেন, তাই তিনি এক্সট্রা ডিম পাওয়ার যোগ্য। কিন্তু শিওন সেটা সুজানকে দিয়ে দেয়। সুজান প্রথমে নিতে চায় না, কিন্তু শিওন তাকে বলে, আমার তো খিদে লাগেনি, তুমিই খাও। টিংটিং এর এই ব্যাপারটা ভালো লাগে না। হয়তো টিংটিং মনে মনে শিওনকে পছন্দ করা শুরু করেছে। হঠাৎ প্রেমিকাকে দেখে তার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তাই টিংটিং রান্না দেখার অজুহাতে চলে যায়। এদিকে আরেক ডাক্তার বলে, আমার খিদে পেয়েছে, আমাকেও ডিমটা দিতে পারেন। শিওন তখন তাকে বলে, নিজের খাবারে মনোযোগ দাও। আর অন্যরা বলে, হ্যাঁ, এখন প্রেমিকাকে পেয়ে তো তাকে অনেক বেশি কেয়ার করবেই। এরপর সুজানকে একজন বলে, জানেন, আমরা কখনো শিওনের এই রূপ দেখিনি, আপনার জন্যই দেখতে পেলাম।
এরপর সবাই মিলে মজা আড্ডা দিয়ে নাস্তা করতে থাকে। সুজান এরপর বলে, তোমার জন্য স্পেশাল নাস্তা, আমি যদি এটা খাই তাহলে কি ঠিক হবে? শিওন বলে, বাজে কথা বলো না, খেয়ে নাও। এরপর অন্যরা নিজেদের মধ্যে মজা করে বলে, আজ কেউ নেই বলে এভাবে কেউ যত্ন করে না। এই কথা তো আমারও। তো যাই হোক, এরপর সিন শিফট হয় উডির বেডরুমে। উডি ঘুম থেকে উঠে সংকে না দেখে অবাক হয়ে যায়। এরপর সংকে আমরা বেরিয়ে যেতে দেখি। উডি দেরি না করে সঙের পিছু নেয়। সং রাস্তায় সাইকেল করে যাচ্ছিল। উডি একটা ট্যাক্সি ডেকে পেছনে ফলো করে। সং গিয়ে নামে জুলি রেস্টুরেন্টে। উডি এসে এখানে দেখে অনেক রাগ করে আর লাথি দিয়ে সাইকেল ফেলে দেয়। এরপর ভেতরে ঢুকে রাগে গজগজ করতে থাকে। উডি দেখতে পায় সং আর জুলি হেসে হেসে গল্প করছে আর বেলুন ফোলাচ্ছে। সংকে এরকম দেখে আগের দিনে রেস্টুরেন্টের ঘটনা তার মনে পড়ে যায়। সঙের ফ্লার্ট করার স্বভাব এখনো গেল না। এবার তো উডি এক গ্লাস পানি নিয়ে সোজা গিয়ে সঙের মাথায় ঢেলে দেয়। জুলি তো উঠে অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব কি? উডি ভুল ভাবছে এটা বোঝানোর চেষ্টা করে। জুলির সাথে উডির এক প্রকার হাতাহাতি হয়ে যাবার উপক্রম। উডি বলে, চোখের সামনে যা দেখছি আর নতুন করে কি ভাবতে যাব? এর মধ্যে সং বলে, আচ্ছা শান্ত হও, সব দোষ আমার দোষ উডি, জুলির এখানে কিছুই করার নেই, জুলির এখানে কোনো দোষ নেই। উডি বলে, তুমি ওর হয়ে কথা বলছো? শাও ইয়াং সং, আমি তোমাকে কখনো ভুল বুঝিনি, যা ঠিক তাই বুঝেছি। সং বোঝাতে চেষ্টা করে, তুমি সত্যিই ভুল ভেবেছ। এরপর জুলি বলে, মিস উডি, তোমার জন্মদিন আসছে, তাই ডাক্তার সং তোমাকে শেষবারের মতো একটা সারপ্রাইজ দিতে চায়। তাই সে আমার কাছে এসেছিল, কারণ সে বলেছিল সে গতবার সে তোমার সাথে ডিনার ডেট ঝামেলা করে ফেলেছিল। সং সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য তোমাকে একটা সুন্দর জন্মদিন দেওয়ার পরিকল্পনা করেছিল। উডি জিজ্ঞেস করে, শেষবারের মতো মানে? এই কথার মানে কি? জুলি এবার সংকে বলে, তুমি কতদিন তার কাছ থেকে এটা লুকাবে? তুমি কি এখনো মনে করো ভুল বোঝাবুঝি থাকা উচিত? উডি জিজ্ঞেস করে, তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ বলো তো? সং কিছু বলে না, তার মুখ শুকিয়ে আসে। তাই জুলি বলে দেয়, ডাক্তার সং এর মারাত্মক রোগ ধরা পড়েছে। উডি যেন আকাশ থেকে পড়ে। সং কি বলবে ভাষা পায় না। এরপর তারা বাসায় ফিরে আসে। উডি জিজ্ঞেস করে, তুমি আমাকে সত্যি বলনি কেন? সং বলে, তোমাকে আমি দুশ্চিন্তায় ফেলতে চাই না, আমি শুধু তোমার সাথে আমার শেষ দিনগুলো আনন্দের সাথে কাটাতে চাই। উডি বলে, এসব বলা বন্ধ করো, তুমি একজন ডাক্তার, তুমি নিজেকে সুস্থ করে তুলতে পারবে, তাই না? আমাদের তো হাল ছেড়ে দেওয়া উচিত না। কিন্তু সং বলে, সম্ভাবনা খুবই কম, ডায়ালিসিস করাও কষ্টকর, আমি নিজেকে অত্যাচার করতে চাই না। তুমি কি আমাকে যন্ত্রণায় মরতে দেখতে চাও, অথবা আমাকে বিছানায় শুয়ে থাকতে দেখতে চাও? আমার জীবন নিঃশেষ হয়ে যাচ্ছে এভাবে দেখতে চাও? উডি তখন সংকে জড়িয়ে ধরে। সং বলে, আমার হাতে খুব বেশি সময় নেই, কোনো দুঃখের পেছনে সময় নষ্ট করতে চাই না। উডি বলে, ঠিক আছে, আমি তোমার সাথে আমার শেষ দিনগুলো আনন্দের সাথেই কাটাতে চাই, তোমার যত ইচ্ছে আছে তা পূরণ করতে চাই, আমি তোমার সাথে আছি। সং বলে, সত্যি? যে কোনো ইচ্ছে? উডি বলে, অবশ্যই। এরপর দৃশ্য ফিরে যায় পাহাড়ের ক্যাম্পে। শিওন সব রোগীর চেক আপ করছিল আর কোনো সমস্যা আছে কিনা এটাও দেখছিল। এরপর নার্স ডাক্তারকে কিছু নির্দেশনা দেয় আর কিছু উপকরণ আসে, সেগুলো গুছিয়ে রাখতে বলে। তখন টিং টিং সেখানে এসে শিওনকে জিজ্ঞেস করে, সুজান কি আপনার প্রেমিকা? শিওন উত্তর দেয়, সে আমার ফিয়ন্সি। টিং টিং কিছুটা মুড অফ করে বলে, সে আপনার ব্যাপারে চিন্তিত, তাই না? আমার মনে হয় সে সত্যিই আপনার ব্যাপারে চিন্তিত। একজন সুপারস্টার হয়েও সে অনেক দূর পার করে এসেছে, এমনকি ছোট গ্রামে এসে তার জীবনের ঝুঁকিও নিয়েছে। সেটা করেছে শুধু আপনার জন্য। শিওন এসব ভেবে নিজের মনে বলে, আমি আর তাকে ঝুঁকিতে ফেলবো না। এই বলে সে চলেই আসছিল, তখন টিং টিং চিৎকার করে বলে, আচ্ছা, যদি তার মতো কেউ আপনার যত্ন নেয় এবং স্বেচ্ছায় নিজের জীবন ঝুঁকির মুখে ঠেলে দেয় তাহলে কি হবে? শিওন কিছুক্ষণ ভাবে, কিন্তু কিছু না বলে চলে যায়। এদিকে সুজান দুইজন নার্সের সাথে ক্যাম্পে আসছিল। একজন জিজ্ঞেস করে, তুমি আর ডাক্তার জো কিভাবে একে অপরকে চিনলে? সুজান বলে, আমরা হাসপাতালে পরিচিত হই। সে তখন রিজার্ভ ছিল। এ সময় টিং টিং তাদের কথা শুনে পাশ কাটিয়ে চলে যায়। নার্স আবার বলে, ডাক্তার জোয়ের মুখে আমি কখনো সেই আতঙ্কিত ভাব দেখিনি, ঠিক যেন আকাশ ভেঙে পড়ছে। ডাক্তার জো সবসময় শান্ত থাকেন, এটা অবশ্যই সত্যি। আমার মনে হয় ডাক্তার জো মানুষকে মেরে ফেলতে পারে যদি তোমার কিছু হয়। শিওন তখন এটা শুনে ফেলে আর বলে, কে মানুষকে মেরে ফেলবে? তখন নার্সরা বলে, আমরা ফিরে আসছি আর সুজানের জন্য কথা বলছিলাম। শিওন বলে, তোমাদের এসব কথা শোনার পরে তোমার কি মনে হয় আমার তোমার প্রশংসা করা উচিত এবং তোমার ইন্টার্নশিপ রিপোর্টে ইতিবাচক মন্তব্য লেখা উচিত? নার্সরা সরি বলে হাসতে হাসতে চলে যায়। শিওন তখন সুজানের কাছে গিয়ে তার কেয়ার করতে থাকে, কোনো সমস্যা কিনা সেটাও দেখতে থাকে। এদিকে গ্রিন রুমে এসে মাত্রই খাবার বের করছে সুইং খাওয়ার জন্য। এর মধ্যে জিটং আর শাওতাও এসে বলে, জিটং গ্রিন রুম ব্যবহার করবে, তার কাজ আছে, তুমি অন্য কোথাও যাও খাবার খেতে। সুইং এর এখানে অনেক রাগ হয়, সে কিছু বলতে গিয়েও আর বলে না। এরপর ব্যাগ গুছিয়ে নিয়ে গ্রিন রুম থেকে বের হয়ে আসে। জিটং আর শাওতাও তাদের ব্র্যান্ড কাজ এসব নিয়ে কথা বলছিল।
বাইরে দিয়ে সুইং যখন যাচ্ছিল তখন সুজাওয়েদ জিজ্ঞেস করে কি হয়েছে। সুইং বলে জিটং ভেতরে আছে। সুজাওয়েদ তখন বলে আচ্ছা চলো বাইরে ডিনারে যাই। কিন্তু সুইং জিজ্ঞেস করে যাও কি উচিত হবে? আজ রাতে আমাদের কাজ আছে। সুজাওয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। অন্যদিকে শিওনকে দেখি কাজ শেষ করে বের হয়ে সুজানকে বলে আমরা ফিরে যেতে পারি। সুজান ছুটে এসে বলে তুমি তোমার কাজ শেষ করেছো, এখন আমি আর আমার হানি একসাথে থাকতে পারি, শুধু আমরা দুজন। এর মধ্যে মিস্টার লিও ছুটতে ছুটতে আসে আর জিজ্ঞেস করে ডাক্তার ঝো টিংটিং কি এখানে এসেছে? শিওন বলে টিংটিং চলে গেছে, কিন্তু মিস্টার লিও বলে সে দুপুরে বেরিয়েছিল, এখনো বাড়িতে ফেরেনি। শিওন বলে মিস্টার লিও শান্ত হন, টিংটিং কোথায় যাবে তা ভেবে দেখি, আমরা আপনাকে তাকে খুঁজে পেতে সাহায্য করব। মিস্টার লিও বলে টিংটিং যেখানে যেতে পারে সেখানেই খোঁজ করেছি, কিন্তু তার কোনো চিহ্ন নেই। সুজান এবার শিওনকে টেনে নিয়ে বলে তুমি কি দুপুরে টিংটিংকে দেখেছো? আর তুমি কি তার অদ্ভুত আচরণ অনুভব করেছো? শিওন চিন্তা করে ফ্ল্যাশব্যাকের ঘটনা। ঝড়ের রাতে যখন শিওন বের হয়েছিল, আবার আজ যখন সে বলেছিল যদি সুজানের মতো অন্য কেউ তখন করে তাহলে কি হবে। শিওন এবার চিন্তা থেকে বেরিয়ে এসে বলে সে আমার সাথে তোমার ব্যাপারে কথা বলেছে। সুজান জানতে চায় আসলে কি বলেছে। শিওন এখানে তাকে বলে টিংটিং বুঝতে পেরেছে যে তুমি সত্যি আমার জন্য অনেক চিন্তা করো। তারপর সে জিজ্ঞেস করে যদি তোমার মতো অন্য কেউ আমার জন্য চিন্তা করে এবং স্বেচ্ছায় আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাহলে কি হবে। সুজান জিজ্ঞেস করে তো এর উত্তরে তুমি কি বললে? শিওন বলে আমি বলেছিলাম যে সুজান সবসময় আমার মনে আছে এবং তার স্থান কেউ নিতে পারবে না। সুজান জিজ্ঞেস করে তুমি সত্যি তাই বলেছ? হানি আমি এর জন্য সত্যি খুবই খুশি, কিন্তু তোমার এই কথাগুলো হয়তো সেই ছোট্ট মেয়েটিকে অনেক কষ্ট দিয়েছে। আমি বুঝতে পারছি যে তোমার প্রতি টিংটিংয়ের একটি বিশেষ অনুভূতি কাজ করে, কিন্তু শিওন তো এরকম কিছু তাকে বলেনি, কিন্তু আকার ইঙ্গিতে এমনভাবেই প্রকাশ করেছিল। এদিকে মিস্টার লিও কান্না করে বলে আমরা তাকে ছাড়া কিভাবে বাঁচব? আমার খুব ভয় লাগছে, আমাদের একটাই মেয়ে, সে কি নিজেকে ক্ষতি করবে? শিওন বলে আমাদের ওকে খুঁজে বের করা উচিত। এরপর সে সবাইকে বলে চলো টিংটিংকে আলাদা করে খুঁজে বের করতে হবে। এরপর টর্চ লাইট নিয়ে সবাই দল করে এদিক ওদিকে খুঁজতে বের হয়। সুজান থাকে শিওনের সাথে। এরপর জঙ্গল দিয়ে সবাই টিংটিংয়ের নাম ধরে ডাকতে থাকে আর খুঁজতে থাকে। ঘুরে ঘুরে তারা আবার প্রায় একই জায়গায় চলে আসছিল। তখন মিস্টার লিও তাদের দিক নির্দেশনা দিয়ে খুঁজতে বলে। সুজান আর শিওন খুঁজে বের করতে গিয়ে পাহাড়ের উপরেও চলে যায়। পাহাড়ের উপর থেকে পুরো এলাকা দেখা যায় আর এখানে তারা টিংটিংয়ের নাম ধরে ডাকতেও থাকে, কোনো সাড়া পাওয়া যায় না। এরপর আস্তে আস্তে সন্ধ্যা নেমে রাতের অন্ধকার শুরু হয়। এরপর অন্ধকারে জঙ্গলে ধীরে ধীরে পা ফেলে দুজনে এগিয়ে যায় আর টিংটিংকে ডাকতে থাকে। এর মধ্যে সুজান বলে আমার মনে হয় আমার আসা উচিত নয়, যদি আমি এখানে না আসতাম তাহলে সে আমাকে তোমার সাথে দেখতে পেত না আর সে অভিমানও করতো না। এরপর সুজান আবার জিজ্ঞেস করে কিন্তু হানি তুমি এখানে মাত্র 2 দিন ধরে এসেছো, সে কিভাবে এত দ্রুত তোমার প্রতি দুর্বল হলো? শিওন বলে আমরা 3 বছর ধরে একে অপরকে চিনি। সুজান অবাক হয়ে বলে 3 বছর ধরে? সে কি 3 বছর ধরে তোমার উপরে গোপনে ক্রাশ খাচ্ছে? হতেই পারে, এই জন্যই সে এই সত্যটি মেনে নিতে পারছে না যে তার ক্রাশের একজন বাগদত্তা আছে। শিওন বলে সে তা আজই হোক বা কালই হোক জানতে তো পারবেই। এরপর টিংটিংকে মাঝে মাঝে তারা ডাকতেও থাকে। এর মধ্যে কিছু একটা দেখে সুজান ভয় পেয়ে যায়। শিওন আলো ফেলে দেখে এটা তো একটা কাঠবিড়ালি, কিন্তু সুজান ভেবেছিল এটা হয়তো একটা নেউল। তো এখানে সুজান এক পর্যায়ে পায়ে মচকা খায়। শিওন তার পা পরীক্ষা করে দেখে কি হয়েছে, জিজ্ঞেস করে তোমার পা এখন কেমন আছে? সুজান বলে আমি ঠিক আছি, আসলে আমি ফ্ল্যাট জুতা পরতে অভ্যস্ত নেই, আমি সবসময় উঁচু হিলের জুতাই পরি। এরপর শিওন টর্চ সুজানের হাতে দিয়ে সুজানকে ঘাড়ে করে জঙ্গল পার হতে থাকে আর মাঝে মাঝে টিংটিংকে ডাকতে থাকে। এর মধ্যে ফোনে মেসেজ আসে টিংটিং বাড়ি ফিরে এসেছে। দুজনে যেন স্বস্তি পায়। সুজান বলে চলো আমরাও ফিরে যাই। এরপর তারা জঙ্গলের ভেতর দিয়ে ফিরতে থাকে। জঙ্গল পার হতে হতে সুজান বলে যেহেতু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তুমি কি আমাকে তোমার আর টিংটিংয়ের গল্প বলবে? শিওন বলা শুরু করে আমি 3 বছর আগে বিনামূল্যে চিকিৎসার জন্য এখানে এসেছিলাম এবং তার গল্প শুনেছিলাম। টিংটং তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব পেয়েছিল, কিন্তু তার পরিবার তার পড়াশোনার খরচ বহন করতে পারবে না, তাই আমি তাকে আর্থিক সহায়তা দিয়েছি। সুজান বলে তার মানে তুমি তার কাছে মানবতার প্রতীক। এছাড়া তুমি একজন সুদর্শন পুরুষ যার ক্যারিয়ার সফল। যদি আমি টিংটিংয়ের জায়গায় থাকতাম তাহলে আমিও তোমার প্রেমে পড়তাম। শিওন স্বাভাবিকভাবে বলে সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তাকে করি না। এরপর সুজান আরও জিজ্ঞেস করে কেন তুমি টিংটিংকে অর্থায়ন সাহায্য করেছিলে? শিওন বলে কারণ আমি চাইনি যে কোনো অল্প বয়সী মেয়ে তার জীবনে পরিবর্তনের একমাত্র সুযোগটাও হারিয়ে ফেলুক। সুজান বলে এই পাহাড়ি এলাকায় একমাত্র ভার্সিটি স্টুডেন্ট হওয়া তার পক্ষে সহজ নয়। শিওন জিজ্ঞেস করে
তোমার কি জেলাস ফিল হচ্ছে? সুজান বলে, আরে না, তুমি আমার সাথে খুব ভালো ব্যবহার করো, আমার কেয়ার করো, তাই আমি কোনো ছোট মেয়েকে হিংসা করব না। এরপর আমরা সুজাওকে রেকর্ডিং রুমে দেখতে পাই। রেকর্ড শেষ করে বাইরের রুমে আসলে সুইং তাকে পানি দেয়। পানি পান করে সুজাওয়ে মোবাইল বের করে গেম খেলতে বসে। সুইং সেটা খেয়াল করে চুপি চুপি বাথরুমে গিয়ে গেমে ঢোকে। মানে সুইং অন্য নামে সুজাওয়ের সাথে গেমে অ্যাড আছে, কিন্তু সুজাওয়ে সেটা জানে না। তবে দুজনের সম্পর্ক গেমের মধ্যে অনেকটা বন্ধুত্বপূর্ণ, মানে তারা অনেকদিন ধরেই গেমে পরিচিত। সুইং গেমে ঢুকতেই সুজাওয়ে মেসেজ করে, আমি আসতেই তুমি গেমে এলে, বাহ। কিন্তু এরপরেই নেটওয়ার্ক চলে যায় আর সিগন্যাল পাওয়া যায় না। সুজাওয়ে রুম থেকে বেরিয়ে বাইরে হেঁটে সিগন্যাল খোঁজে। সুইংকেও বাথরুম থেকে বের হতে হয় এই কারণে। আর এভাবে দুজনের মধ্যে দেখা হয়ে যায়। তখন সুজাওয়ে বলে, তুমি কি গেম খেলছিলে? সুইং না বলে সুজাওয়ে বলে, তাহলে আমাকে দেখে ফোন লুকালে কেন? অফিস আওয়ারে তোমার গেম খেলা নিষেধ। এরপর আবারও সুজাওয়ে রুমে গিয়ে বসে আর সুজাওয়ে বাথরুমে। সুজাও জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? সুইং বলে, আমার নিষ্ঠুর বস আমাকে বকা দিয়েছে। সুজাওয়ে বলে, তোমার উচিত এত নিষ্ঠুর বসকে বরখাস্ত করা। সুইং বলে, অতটাও সিরিয়াস না, মাঝে মাঝে সে ভদ্র। সুজাওয়ে বলে, ঠিক আছে, তার জীবন ছাড় দেওয়া যায়। আচ্ছা, গেম শুরু করা যাক। এরপর গেম এক রাউন্ড খেলে জেতার পরে সুইং ফিরে আসে। তখন সুজাওয়ে বলে, চলো আমরা রাতের খাবার খাই। সুইং আস্তে আস্তে বলে, খেলা জেতার পর তুমি বদলে গেছো। সুজাওয়ে জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলছো? সুইং কিছু না বলে এড়িয়ে যায়। এদিকে শিওন সুজনকে বলতে থাকে, ঠান্ডা লাগানোর দরকার নেই, আদার স্যুপটা খাও। এরপর সুজানের পা দেখে বলে, আবার আঘাত পেলে এটা দীর্ঘস্থায়ী মুচকে যাবে, তাই হাই হিল জুতা পরা বন্ধ করার চেষ্টা করো। সুজান বলে, হাই হিল পরা আমার শখ, আর হাই হিল পরলে আমাকে দেখতে অসাধারণ লাগে। শিওন বলে, পরা কমানোর চেষ্টা করো, ঠিক আছে? এরপর একটা গরম কোট দিয়ে বলে, তুমি এটা রাখো, পাহাড়ি এলাকায় ঠান্ডা, আর নিজেকে গুছিয়ে নাও। শিওন এই বলে চলেই যাচ্ছিল। তখন সুজান বলে, কোথায় ঘুমাবে? শিওন বলে, আমি শুধু এক রাতের জন্য শিয়াও আর অন্যদের সাথে ঘুমাবো। এরপর আবারও চলেই যাচ্ছিল, কিন্তু কি মনে করে যেন শিওন আবারও ফেরত আসে আর তাকে বলতে থাকে, বেবি, তোমার জন্য আমার কাছে কিছু একটা আছে। সুজান জানতে চায় সেটা কি। এরপর শিওন একটা বক্স দেয় আর বলে, খুলে দেখো। সুজান বক্স খুলে বলে, বাহ, এটা একজোড়া জেড কানের দুল। শিওন জিজ্ঞেস করে, তোমার কি এটা পছন্দ হয়েছে? সুজান বলে, অবশ্যই। এরপর শিওনকে সেটা পরিয়ে দিতে বলে। শিওন পরিয়ে দেয়। সুজান জিজ্ঞেস করে, হানি, হঠাৎ করে কেন তুমি আমাকে এই উপহার দিলে? শিওন বলে, আমি অনেকদিন ধরেই তোমাকে এগুলো দিতে চাচ্ছিলাম, আমি সেরা সময় খুঁজে পাইনি। গতকাল রাত পর্যন্ত আমি এত ভয় পেয়েছিলাম যে মনে করেছিলাম আমার এমন কোনো সুযোগই হয়তো আসবে না। সুজান বলে, চিন্তা করানোর জন্য দুঃখিত। শিওন বলে, আমাকে প্রমিস করো আমাকে আর এভাবে ভয় দেখাবে না। সুজান বলে, ঠিক আছে, আমি প্রমিস করছি। এরপর তাদের মধ্যে কিস হয় আর রোমান্টিক মুহূর্ত তৈরি হয়, আর আমরা শুধু দূর থেকে ঘরের বাতিটাকে নিভে যেতে দেখতে পাই। তুই সমঝা? হ্যাঁ। তো পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় সুজান বলে, তুমি যখন ডিউটিতে থাকবে তখন কঠোর পরিশ্রম করবে আর আমাকে খুব বেশি মিস করো না, ঠিক আছে? তুমি কি সিরিয়াস? শিওন বলে, না। সুজান আবারও জিজ্ঞেস করে, তুমি কি আমাকে মিস করবে, হ্যাঁ নাকি না? শিওন হ্যাঁ বলে। এরপর শিওনকে আঙ্গুলে করে কিস দেয়। শিওনও কম যায় না, সেও কিস করার অজুহাত দিয়ে ঠোঁটের খাবার সরিয়ে দেয়। এরপর দুজনে খুনসুটি শুরু করে দেয়। তুমি আছো বুকের গহিনে, তুমি আছো বুকের জমিনে, তোমায় ছাড়া কোন চাওয়া নেই, তোমায় ছাড়া সুখের। শিওন বারবার মনে করিয়ে দেয়, পা সাবধানে। তখন টিংটিং রুমের বাইরে এসে তাদের হাসি তামাশা শুনতে পায়, তার মনটা খারাপ হয়ে যায়। এরপর তখনই শিওন আর সুজান দরজা খুলে বেরিয়ে টিংটিংকে দেখে বিব্রত হয়। টিংটিং বলে, আমি দুঃখিত, আমি এখানে বলতে এসেছি তোমাদের আমার জন্য চিন্তিত করার জন্য দুঃখিত, কিছু মনে করো না। সুজান বলে, আমি খুশি যে তুমি ভালো আছো, আর যদি আমরা বাইরে বের না হতাম তাহলে আমরা এখানকার প্রকৃতির সৌন্দর্য কখনোই খুঁজে পেতাম না। এরপর সে বলতে থাকে, শিওন কাজে যাবে আমাকে এখানে একা রেখে, তাহলে তুমি কি এখানে থাকতে পারো আমার সাথে গল্প করার জন্য? চলো ভেতরে যাই। শিওন বাইরে দাঁড়িয়ে থাকে। সুজান টিংটিংকে নিয়ে ভেতরে চলে যায়, আর এর মধ্য দিয়ে এই পর্বটা এখানে শেষ হয়ে যায়। সুজান কি পারবে টিংটিং এর মন থেকে শিওন আর তার প্রতি হওয়া ক্ষোভ দূর করতে? টিংটিং কি নিজেকে সামলে নিতে পারবে? আর সং তারই বা কি হবে? এই প্রশ্নের উত্তরটা আমরা পরবর্তী পর্বেই পেয়ে যাব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে মনে রাখুন।